पुलिस फाइल। मुझसे प्यार करना है इतना तू समझ ले, मुझसे प्यार करना है इतना तू समझ ले, अच्छा लगूं आज नहीं से बच के तू निकल ले, माता के हक है बातों के शक है आकाश पे हम। হ্যালো, বলো আপা, কি খবর? এই তো অনেকক্ষণ হয়েছে ফিরেছি। ভালো আছি, তোমরা কেমন আছো? না না, এই সপ্তাহটা নাইট ডিউটি চলছিল। হ্যাঁ হ্যাঁ, নাইট ডিউটি ছিল তাই। আচ্ছা, তাই সকালে করেছিলে? ও তাহলে সাইলেন্টে ছিল হয়তো। না, ডিউটির সময় না সাইলেন্টেই রাখি। হ্যাঁ হ্যাঁ, সব ভালো। আপু সামনে হবে হয়তো, দেব। আচ্ছা আচ্ছা, হ্যালো। দূর বাবা, কি বলছে? কি কিছুই বলছে না স্যার, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি। বলছে আপনার সাথে বিশেষ দরকার আছে। আমাকেই বলবে? হ্যাঁ স্যার। কি ব্যাপার? কিছু না স্যার, বলছে যা বলার আপনাকেই বলবে। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। যান স্যার, ডাকছে। দরজাটা তো ভেজানো রয়েছে, খুলেই দেখ না। হ্যাঁ সেই ভালো, দরজাটা খুলেই দেখ না। আরে না না, আগে পুলিশ আসুক তারপর খোলা হবে। দৌড় করে ধর। আমি আমার বিবিরে মার্ডার করেছি। মানে? মুমতাজ আমার বিবি, আমি মেরেছি। আসলে তখন মাথা ঠিক ছিল না, জানেন। হাসুয়া দিয়ে দিয়েছি। 2014 সালের জুলাই মাস সকালবেলা টালিগঞ্জ এলাকার একটি বাড়িতে উল্টো দিকের ঘরের দরজার সামনে রক্ত দেখে তাদেরই আত্মীয়রা খবর দেয় পাড়ার লোকেদের। বন্ধু ঘর থেকে উদ্ধার হয় মুমতাজ বেগমের গলার নলি কাটা দেহ। পাড়া প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ আসে, খবর দেওয়া হয় মুমতাজ বেগমের বাপের বাড়িতে। কি গো, তুমি ডিউটিতে কখন যাবে বলো তো? এই তো চাটা খেয়ে বেরো। এ কি নূরজান, তুমি? কি ব্যাপার, কি হয়েছে এই সময় এভাবে? চাচি, কি হয়েছে? মুমতাজ। মুমতাজ? মুমতাজের কি হয়েছে? কি বলো, চুপ করে থেকো না। কি হয়েছে মুমতাজের? কি হয়েছে? কি মেরে ফেলেছে। 19/7/2014 তারিখে বানু খাতুন তার বাড়িতে দৌড়ে আসে। তখন বাজে 11:30 পৌনে 12টা নাগাদ। এসে বলে যে সোনু আপনার মেয়েকে হাসুয়া দিয়ে গলা কেটে খুন করেছে। বানু খাতুন হচ্ছে সোনু বা শফিকের মাসির মেয়ে। সিরাজ শেখ মুমতাজের স্বামী একই দিনে বেহালা শাহপুর পুলিশ স্টেশনে গিয়ে সে নিজে মুখে স্বীকার করে যে সে নিজে হাতে তার স্ত্রী মুমতাজ বেগমকে গলা কেটে হত্যা করেছে। অদ্ভুত ঘটনা। অপরাধী প্রথমে অপরাধ করে, তারপর নিজেই স্বীকার করে তার অপরাধ। ধরা দেয় পুলিশের কাছে।
কিন্তু কেন, কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড, এই কি আর কেনর উত্তর খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। জানতে পারে অনেক না জানা কথা। তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি মেয়েকে ওখানে পাঠিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আপনি শান্ত হন প্লিজ। এই নিন, এই নিন, এই নিন। আচ্ছা প্রদীপ বাবু, আপনার মেয়ের কতদিন হলো বিয়ে হয়েছে? প্রায় 7 বছর। আপনার তো 3 মেয়ে। 3 মেয়ে, 1 ছেলে। মিঠু ছিল মেজো। মিঠু মানে হচ্ছে মমতাজ, তাই তো? আমাদের কাছে যেটুকু খবর আছে, মিঠু মানে আপনাদের মেয়ে সিরাজের সঙ্গে যার বিয়ে হয়েছিল, সেই সিরাজ শেখ ছেলেটি কিন্তু খুব একটা সুবিধার না। কিছুদিন আগে সে একটি আর্মস কেসেও ফেসেছিল, সম্ভবত তার জেলও হয়েছিল। আর তার সঙ্গী সাথীরাও কিন্তু খুব একটা ভালো নয়। জানি বিয়ের কয়েক মাস পরে সব জেনেছিলাম, সব বুঝেছিলাম স্যার। কিন্তু এই বিয়েটা, মানে সিরাজের সঙ্গে আপনার মেয়ের এই বিয়েটা, আর মিঠু থেকে মমতাজ, এই ঘটনাটাই বা কি? মুমতাজ বেগম ওরফে মিঠু রায় আর সিরাজ শেখ ছিল একই এলাকার বাসিন্দা। 3 বোনের মধ্যে রূপ আর গুণ 2 ছিল মিঠুর, আর তাই খুব সহজে নজরে পড়ে যায় সিরাজের। ফিরে আয় ভাই, চলে গেছে। হ্যাঁ না মানে ওই আর কি। প্রথমে দেখা থেকে শুরু হয়, তারপর খুব ধীরে ধীরে প্রেমের জাল বনে সিরাজ ছুড়ে দেয় মিঠুর দিকে। এই মিঠু, এটা নিয়ে যা। ঠিক আছে। সিরাজের প্রেমের হাতছানি চেষ্টা করেও এড়িয়ে যেতে পারে না মিঠু। সিরাজের প্রবল আকর্ষণ মিঠুকে দুর্বল করে দেয়। ধীরে ধীরে মিঠু ধরা দেয় সিরাজের প্রেমের মায়াজালে। প্রথমে নিছক ভালো লাগা, তারপর সেই ভালো লাগা প্রেমে বদলাতে বেশি সময় লাগে না। এই জানো আমার আম্মি কি বলে? কি? আমার আম্মিকে বিবাহ বলেছে, আমার যে বিবি হবে তার ভাগ্যে নাকি প্রচুর ধন সম্পত্তি লেখা আছে। তাই? হাসলে যে? আমার আম্মি মিথ্যে বলছে না? আমি তাই কখন বললাম? না তুমি শুনে হাসলে যে, তাই। আরে বাবা, হাসলাম তোমার ভাগ্যের কথা শুনে। আরে বোকা, আমার নসিব যে তুমি, খারাপ হলেও তুমি আর ভালো হলেও তুমি। তবে হ্যাঁ, তুমি দেখো আমাদের শাদির পর আমি একটা গাড়ি কিনবো, ঠিক তোমার আব্বুর মতো। তাই বুঝি? আলবাত। দেখো মিঠু, ভবিষ্যতে আমার কি হবে না হবে তা আমি ঠিক জানি না, তবে তোমাকে একটা কথা বলতে পারি, আমি তোমার সুখের কোনো কমতি হতে দেবো না। সত্যি? এত ভালোবাসো আমায়? যদি বুকটা ছেড়ে দেখাতে পারতাম তোমায়। চুপ করবে তুমি? ঠিক আছে, চুপ করো। তাহলে বলো, আমরা শাদি কবে করছি? কি হলো? আমি জানি তুমি কি ভাবছো। জানো যখন বারবার বলো কেন? জানি বলেই তো বারবার বললো, কিন্তু তুমি তো শোনোই না। মানে দেখো মিঠু, আমি কোনো মতে আমার নিজের অধিকার ছাড়তে রাজি নই।
আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বাড়ি থেকে যদি আমার আর তোমার এই সম্পর্কটাকে মেনে না নেয়, তাহলে আমরা দুজনে কিন্তু পালিয়ে যাব। তুমি তো জানো, বলো, আমার আব্বু নেই, আমার বাড়িতে আমার আম্মি আর আমি থাকি। আমার আম্মি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তা হয় না। খুব হয়। এই শোনো না, একটা কথা বলবো তোমার। ওই যে দূরে বিল্ডিং গুলো দেখছো, ওই যে একদিন ওই বিল্ডিং গুলোর মধ্যে সব থেকে যে উঁচু বিল্ডিংটা, সেখানে তুমি আর আমি একটা ঘর নিয়ে থাকবো, ওই আকাশের কাছাকাছি। প্রেমিকের কাঁধে মাথা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন সবার মতো মিঠুও দেখেছিল, বা বলা যায় সিরাজ থেকে দেখিয়েছিল সেই স্বপ্ন, একবার নয় বারবার। তাই রাতের অন্ধকারে সবার আড়ালে ঘরের চৌকাঠ পার হতে মিঠুর সময় লাগেনি। ভয় লাগছে না কষ্ট হচ্ছে? বাবা মায়ের জন্য। আজ থেকে তুমি আমার মুমতাজ। মুমতাজ? নতুন জীবন, নতুন নাম। মমতাজ, তার মানে সিরাজের সঙ্গে মিঠুর বিয়ে হওয়ার পরই মিঠুর নামটা বদলে ফেলল। ওর মাথাটা খেয়েছিল ওই শয়তানটা। না হলে বিশ্বাস করুন স্যার, আমার মেয়ে সেরকম নয়। ওই শয়তানটাই আমার মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে, না হলে আমার মেয়েকে আজ এই বিয়ের ব্যাপারে আমাদের একেবারেই মত ছিল না। ওকে অনেক বোঝানো হয়েছে, এ নিয়ে অনেক অশান্তি হয়েছিল স্যার। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতে চাইছি এরকম একটা সিদ্ধান্ত তুই নিলি কিভাবে? কেন বাবা, ওরম করে কেন বলছো? ওরম করে বলছো মানে? তুই কি কিছুই বুঝতে পারছিস না? এই সম্পর্ক কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন মা, কি খারাপ আছে এই সম্পর্কে? খারাপ? তুই খারাপের কথা বলছিস? ঠিকটা কি আছে শুনি? তুই সত্যি কি বুঝিস কোনটা ঠিক কোনটা ভুল? সে ক্ষমতা আছে তোর? দেখ মা, তুই আমাদের কথা না ভাবলি, তোর মাথার উপরে তোর দিদি আছে, তোর বোন আছে, তুই তাদের কথা একবার ভাববি না? ছেলেটা তো একে কোনো কাজই করে না, তারপরে অন্য জাত। ও, এই অন্য জাত বলেই তোমাদের এত সমস্যা, তাই তো? পাকামি করিস না মিঠু। কি বুঝেছিস তুই? সমাজ, লোকাচার এসব বুঝিস কিছু? না, বুঝি না, আর বিশ্বাস করো বুঝতেও চাই না। মিঠু, তুই কি পাগল হয়ে গেছিস? না না ছবি, পাগল আমি? তুমি ঠিকই বলো, আমার এতটা আদর পেয়ে এত মাথায় উঠেছে। তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। বাবা তুমি? হ্যাঁ, আমি তোকে আশকারা দিয়েছিলাম বলে আজ এই দিনটা দেখতে হলো। না, আর আমি আর তোর কোনো কথা শুনবো না। বাবা, মা, ছাড়। মিঠু, নে, তুই ব্যাপার থাকিস কেন? শুরু কর। আচ্ছা, তুই আমার পাগলামোটা করছিস কেন বলতো? সেই আমি একাই পাগল, তোরা সবাই ভালো, তাই তো? তুই একবার ভালো করে ভেবে দেখ। আমার ভাবা হয়ে গেছে দিদি। মিঠু, সবাইকে কষ্ট দিয়ে এভাবে ভালো থাকা যায় না ভাই। আর তাই সবার ভালোর জন্য আমাকে কষ্ট পেতে হবে, তাই না? মিঠু, তুই ছাড় তো। সিরাজের দেখানো স্বপ্নের হাতছানিতে সাড়া দিয়ে বাড়ির সবার অমতে নিজের জেদের বসে মিঠু অবশেষে বিয়ে করে নেয় সিরাজকে। মিঠু হয়ে ওঠে মুমতাজ বেগম। আজ থেকে তাহলে সিরাজের বেগম, কি তাই তো? আর তুমি? মুমতাজের সিরাজ। কিন্তু এই সুখ বেশি দিনের জন্য ছিল না। সিরাজের কোনো রোজগার ছিল না, রোজগার করার চেষ্টাও তার ছিল না। সিরাজের আম্মি রুকসানা বিবি এক বিস্কুট কারখানায় কাজ করে কোনো মতে সংসার চালাতো। বিয়ের কিছুদিন পরেই মুমতাজ চিনতে পারে সিরাজের আসল চেহারাটা।
কি ব্যাপার? আবার তুমি এত রাতে বেরোচ্ছ? কি হলো বলো? চুপ করে আছো কেন? কি হয়েছে? প্রায় দেখি। এত রাতে তুমি কোথায় যাও সিরাজ? কাজ আছে। কাজ? কি কাজ? কি কাজ থাকে তোমার এত রাতে? ওফ, কেন ফালতু কথা বলছো? ফালতু কেন? আমি তো তোমাকে সোজা কথা সোজাভাবে জিজ্ঞেস করছি। কি কাজ বলতে অসুবিধা কোথায় তোমার? এই, আমার মাথা গরম করে দিও না কিন্তু বলে দিলাম, হ্যাঁ? মাথা গরম? তাই তো। আচ্ছা, তুমি কি ভাবো তুমি যাদের সাথে মেশো, যাদের সাথে ওঠা বসা করো, আমি জানি না তারা কেমন লোক? এই, কি বলতে চাইছিস তুই? তুমি কি তোর কথা মতো লোকের সঙ্গে মিশবো নাকি? নিজের অকাতে থাক। এ কি? তুমি তুমি আবার আমির ব্যাগ থেকে টাকা নিচ্ছ? এই, বেশি ঘ্যান করিস না তো, যা এখান থেকে, আমার কাজ আছে। যা মানে? তুমি রোজ এভাবে সংসার খরচের টাকা নিয়ে কোথায় যাও? তোর কি হয়েছে কি? আমি কি তোর কথা মতো লোকের সঙ্গে মিশবো নাকি? তুই কি আমার গার্জেন? শোন, এই টাকাটা না আমার আম্মির টাকা, আমার আম্মির রোজগারের টাকা। তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি যে তোকে কই করতে। সিরাজ, তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? হাতটা ছাড়। ছাড়বো না। তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? শালা, তোর এত বড় সাহস! সিরাজ! এবারের মতন বেঁচে গেলি। বাবা, কি করে বলতো? হাই থাক। কি রে, বইয়ের আঁচলের তলায় ঢুকেছিলি নাকি বে? ভাবি, কাজে চলে আসবো। চলো। হ্যাঁ, চল। কি দেখছিস? কি গুসা হয়েছে নাকি? কি হলো বেগম? এদিকে বলছি। না, ছাড়ো। না মানে? তুই আমাকে না করছিস? আমাকে? তোমার পায়ে পড়ি সিরাজ, তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো। চুপ শালা জানোয়ারের বাচ্চা! তোর এত বড় সাহস, তুই তুই আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ, আমার মুখের উপর? কোথায় যাচ্ছিস? আয় এদিকে। পালিয়ে পালিয়ে কোথায় যাবি তুই? আমার পিসের বাকি, আমার প্রতিদিন রাতে একই ঘটনা। ধীরে ধীরে সিরাজের দেখানো স্বপ্ন মমতাজের সামনে এক এক করে ভাঙতে থাকে। সে বুঝতে পারে সে কি ভুল করেছে। আমার আম্মিকে এক বিবাহ বলেছে, আমার যে বিবি হবে তার ভাগ্যে নাকি প্রচুর ধন সম্পত্তি লেখা আছে। তাই? হাসলে যে? আমার আম্মি মিথ্যে বলছে নাকি? আমি তাই কখন বললাম? না, তুমি শুনে হাসলে যে, তাই। আরে বাবা, হাসলাম তোমার ভাগ্যের কথা শুনে। আরে বোকা, আমার নসিব যে তুমি। খারাপ হলেও তুমি আর ভালো হলেও তুমি। ভবিষ্যতে আমার কি হবে না হবে তা আমি ঠিক জানি না, তবে তোমাকে একটা কথা বলতে পারি, আমি তোমার সুখের কোনো কমতি হতে দেবো না। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বাড়ি থেকে যদি আমার তোমার এই সম্পর্কটাকে মেনে না নেয়, তাহলে আমরা দুজনে কিন্তু পালিয়ে যাব। এই শোনো না, একটা কথা বলবো তোমার? ওই যে দূরে বিল্ডিংগুলো দেখছো, ওই যে একদিন ওই বিল্ডিংগুলোর মধ্যে সব থেকে যে উঁচু বিল্ডিংটা, সেখানে তুমি আর আমি একটা ঘর নিয়ে থাকবো।
ওই আকাশের কাছাকাছি। মা ডিটারজেন্ট পাউডার আনতে হবে না। দিদি, এ কি তুই? কেমন আছিস দিদি? এ কি চেহারা হয়েছে তোর? কে রে দীপা? এ কি মিঠু? মা কেমন আছে মা? তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, মা। প্রতিদিনই ভুলের মাসুল গুনতে হয় মুমতাজকে। সিরাজের আসল চেহারাটা বারবার যন্ত্রণা দিতে থাকে। প্রতি মুহূর্তে নিজেকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অন্যদিকে যতদিন যায় মুমতাজের বাবা মা মুমতাজকে আবার আগের মতনই কাছে টেনে নেয়। একলা অসহায় মুমতাজ একমাত্র আশ্রয় খুঁজে পায় তার বাপের বাড়িতে। আর এই কথা জানার পর সিরাজ আরো হিংস্র হয়ে ওঠে। শুরু হয় অন্য অত্যাচার। চুপ! গলা দিয়ে আর একটাও আওয়াজ বার করবি। যা বলেছি তাই কর। নহলে না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ঠিক আছে, মারবো না। ছেড়ে দে। কিন্তু যা বলেছি তাই কর। চুপচাপ বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসবি। তুমি কেন এরকম করছো? ওরা কোথায় পাবে এত টাকা? চুরি করবে, ডাকাতি করবে, যেখান থেকে পারবে সেখান থেকে আনবে, কিন্তু তাও আনবে। নহলে তোকে জ্যান্ত কবর দিয়ে দেবো। আমি তো তোমাকে এর আগে অনেক টাকা এনে দিয়েছি, বারবার এভাবে। এনে দিয়েছিস তো কি হয়েছে? আবার আনবি। যতবার বলবো ততবার আনবি, নয়তো এই মামলার অভিযোগ ছিল শবনম এবং সোনুর সঙ্গে ঘনিষ্ঠতা, এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতার বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে বিয়ে হয়। 2014 সালের 9 বছর আগে এদের বিয়ে হয়। বিয়ের পরে শবনম এবং সোনু তাদের টালিগঞ্জের বাড়িতে থাকতে আরম্ভ করে, কিন্তু সোনু কোনো কাজকর্ম করতো না। তার মা আলা বিবি একটা চানাচুর ফ্যাক্টরিতে চাকরি করে যেটুকু ইনকাম করতো তার সংসার চালাতো। যেহেতু ইনকাম ছিল না, সে সোনু তখন প্রচণ্ডভাবে তার স্ত্রীর ওপরে চাপ দিত যে বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য। টাকার জন্য এভাবে কেউ মারে? আমি আগেই জানতাম এরকমই কিছু একটা হবে। আহ, তুমি আবার এসব কথা শুরু করলে কেন? কেন বলবো না বলতে পারো? তখন পই পই করে বারণ করেছিল, শুনেছিল আমার কথা? শোনেনি? আরে বাবা, তুমি একটু থামবে? কেন থামবো বলতে পারো? আরে তোমরা ভুলে যাচ্ছ যেটা আমারও মেয়ে, আমারও কষ্ট হয়, বুঝলে? আচ্ছা মিঠু, ওর মা কিচ্ছু বলে না? ওর মার কিচ্ছু বলার সাহস নেই, চুপচাপ সংসার টেনে যাচ্ছে। ওই পয়সাতেই তো সংসারটা চলছে। সেই টাকাটাও তো জামাটা নিয়ে নেয়। খাবার পয়সা চটে না, এদিকে মাল ঠিক চলে। আচ্ছা, এভাবে আর কতদিন চলবে বলতে পারিস? জানি না মা, আমার কপালে যা আছে তাই হবে। তোমাদের তো কোনো দোষ নেই এতে। এই রাস্তা তো আমি নিজেই বেছে নিয়েছি। তুই একটু চুপ করবি? অনেক কিছু করেছিস তুই, এবার যা করবার আমি করব। হ্যাঁ, আমি সিরাজের সাথে কথা বলবো, দেখি ও কি বলতে চায়। না বাবা, তুমি কিছু বলতে যেও না। এমনি ওর মাথা করো, তারপর আবার। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু বলতে চেও না। তুমি বললে ওর উপরে আবার চাপ আসবে। দরকার নাই কিচ্ছু বলার। তাহলে কি করতে বলো আমায়? সবকিছু জেনে বুঝে চুপচাপ সহ্য করে যাব? আমায় কিছু টাকা দিতে পারো বাবা? তাহলে এবারটা অন্তত সামলে যায়। শবনম তার বাবার কাছে প্রায়ই আসতো এবং টাকা পয়সা নিয়ে গিয়ে সোনুকে দিত, এবং সোনু সেটা দিয়ে সংসারে কিছুটা চালাতো বা কিছুটা অন্যভাবে খরচ করতো। এই বিয়ের পরে ওদের 2টো ছেলে এবং একটা মেয়ে জন্মায়। মুমতাজ আর তার অপারক বাবা মা যেভাবেই হোক একটা ভাঙা চোরা সম্পর্ককে দিনের পর দিন টাকা দিয়ে জুড়ে জুড়ে চালাতে থাকে। অনেকগুলো সময় দেখতে দেখতে কেটে যায়। এরই মাঝে মুমতাজ আর সিরাজের 2 ছেলে ও 1 মেয়ে হয়। কিন্তু পরিস্থিতি বদলায় না, বরং অবস্থা আরো খারাপ হয়।
ব্যাপার ভাবি এখানে ভাবে দাঁড়িয়ে? তুমি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম বোন। বাচ্চারা তো কাঁদছে, কি হয়েছে? আমায় কিছু টাকা ধার দেবে বোন? হ্যাঁ, ওরা সকাল থেকে খিদে কাটছে, ঘরে কিচ্ছু নেই। আমি কাজে বেরিয়ে গেছি, ঘরে একটা পয়সাও নেই। দোকানে গেছিলাম, বাকি দেয়নি। একটু কিছু মুখে না দিলে তো ওরা। কিছু মনে করো না, এভাবে। আমি জানি তোমার কাছে অনেক ধার হয়ে গেছে, বারবার এভাবে টাকা চাইতে আমারও খুব লজ্জা করে। কিন্তু কি করব বলো, একটু কিছু না খেলে তো ওরা। কানে কি ঠুলি গুজে রেখেছিস নাকি? বাচ্চারা কাঁদছে দেখতে পাচ্ছিস না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। যা 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 যা, বাচ্চাদের সামনে যা। এটাই আছে, আপাতত এটা দিয়ে চালাও। বাচ্চারা এখন আপনাদের কাছে? ওর মা গিয়ে নিয়ে এসেছিল, আমি বলেছিলাম ওখানে আর বেশি দিন থাকলে বাঁচতো না। আর সিরাজ, ও কিছু বললো না? ওর আর কি, ওর তো ঘাট থেকে বোঝা নেমে গেল। নিজেদেরই খাওয়া জোটে না, আবার বাচ্চাদের খরচ। নিজের ফুর্তির টাকা জোগাবে না ওদের দেখবে? আর আপনার মেয়ে? কি ব্যাপার, টাকাটা কোথায়? এই, তখন তুই ঘুম মেরে বসে আছিস, টাকাটা কোথায়? কি হলো, কথা কানে যাচ্ছে না? কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? আজ তো সোমবার, আমি তো রোজের টাকা পেয়েছি, সেটা কোথায়? আম্মিকে জিজ্ঞেস করো। কেন? আম্মিকে কেন জিজ্ঞেস করবো? তুই বাড়িতে থাকিস না, তুই জানিস না টাকাটা কোথায়? সংসারটা কিভাবে চলে তুমি জানো? মানে মানে এতগুলো মানুষের পেট কি করে চলে? আমি ওই কটা টাকায় কি হয়? কিছু খেয়াল রাখো তুমি। এই একদম চোপা করবি না। ওই কটা টাকায় যখন সংসারটা চলে না, তখন যা না, যা বাপের বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয়। হ্যাঁ, ওইটাই তো একমাত্র রাস্তা। বাচ্চাগুলো ওদের ওখানে বড় হচ্ছে, এখন আমাদের সংসারের টাকা ওরাই দেবে, তাই না? এই একদম চোপা করবি না। তোকে না বলেছি যখন টাকা লাগবে তখন টাকা আনবি? কেন, তোমার নেশার জন্য টাকা লাগবে? কি বললি? হ্যাঁ হ্যাঁ, এবার ঘটিবাটি বাজা শুরু করো। কি বললি? চুপ! শালি জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! আজকে আজকে তোকে আমি নেশা করবো, বেশ করবো। যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। জানা, তোর বাবাকে গিয়ে বল এবার থেকে যেন তোর খাওয়ার খরচটা তোর বাবা পাঠায়। হ্যাঁ, নইলে নইলে তোকে। সিরাজ, দিনের পর দিন না খেতে পাওয়া শরীর, মারের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে ভেঙে পড়ে মুমতাজ। অসুস্থ হয়ে পড়ে সে। মুমতাজের বাড়ির লোক খবর পেয়ে মুমতাজকে তাদের কাছে নিয়ে আসে। দিনের পর দিন এইভাবে টর্চার করতে করতে 2014 সালে এই টর্চার সহ্য করতে না পেরে শবনম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে তার বাবার বাড়িতে আসে এবং 2 মাস ওখানে থাকতে আরম্ভ করে। মেরেই ফেলেছিল মেয়েটাকে। নাও খাইয়ে রেখে মেয়েটাকে শুধু মারতো, মারতে মারতে মেয়েটাকে একেবারে অসুস্থ করে ফেলেছিল। তারপর থেকেই মমতাজ আপনাদের কাছেই থাকতো? হ্যাঁ, আমি তাই ভেবেছিলাম আমার কাছে রেখে দেবো, ওই নরকে আর পাঠাবো না। কিন্তু কিন্তু কি? কি আবার, ওই শয়তানটা এসে ওর বাবাকে যা তা বলে অপমান করে আমার অসুস্থ মেয়েটাকে নিয়ে চলে গেল। স্যার থামুন তো, রাখবো রাখবো, দিন না, বাচ্চাগুলোকে রেখে দিন। কিন্তু ওকে রাখা যাবে না। কেন? কে আটকাবে? আমি আটকাবো। ও এখনো আমারই বিবি। হাসালে সিরাজ, বিবির মর্যাদা রেখেছো কিছু? বিবি বলে মনে করো তুমি? দেখুন, আমি কি মনে করলাম কি করলাম না তাতে কিন্তু কিছু যায় আসে না।
আসল কথা হলো আইন কিছু মনে করে কিনা। আইন মানে? মানে হলো এটাই, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি কিন্তু ওকে এখনো তালাক দিইনি, তাই আইন অনুসারে ও এখনো আমারই বিবি। কি কি বলতে চাও তুমি? কিছুই না, ও এখন আমার সাথে যাবে আর আপনারা কোনো নাটক করবেন না। হ্যাঁ, তোমার সঙ্গে যাবে আর পড়ে পড়ে মার খাবে, তাই না? টাকাটা দিয়েই দিই, তাহলে আর মার খাবে না। আবার টাকা? শুধুমাত্র টাকার জন্যে? আচ্ছা বলো তো, আর কত টাকা দিলে তুমি রেহাই দেবে, মেয়েটাকে মুক্তি দেবে? মুক্তি? ভালো বললেন, কিন্তু টাকাটা দিয়ে দিই, দেব, খুব শিগগিরই দিয়ে দেব। এখন ভদ্রলোকের মতো ওকে আমার সাথে যেতে দিই। কেন কেন তুমি জেদ করছো ওকে নিয়ে যাওয়ার জন্য? জেদ না, অর্ডার অর্ডার করছি। ভালো ভালো ওকে আমার সাথে যেতে দিই, নইলে কিন্তু ফল ভালো হবে না। তুমি থাক বাবা, কি গো, তুমি কিছু বলছো না যে? চলো, আমি তো ওই যেহেতু এখানে থাকে তখন আর সোনু তার বউকে চাপ দিয়ে টাকা পয়সা আনতে পারেনি বলে তখন সে বাড়িতে এসে থ্রেট করে বা হুমকি দেয়, তুমি যদি বাড়িতে ফিরে না যাও তোমাকে আমি মার্ডার করে দেবো। এরপরে 15/7/2014 তারিখে শবনম এই শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে হঠাৎ 18/7/2014 তারিখে দুপুর 12টার সময় শবনম তার বাবার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে কিছু টাকা দাও, না হলে পরেও আমাকে প্রচণ্ড মারধর করছে এবং হয়তো আমাকে মার্ডার করে দেবে। আমি বাবা হয়েও সেদিন কিছু বলতে পারিনি। সেদিন যদি মেয়েটাকে আটকাতাম তাহলে। সবই অদৃষ্ট স্যার। সেদিন ওর সামনে কেমন যেন দুর্বল হয়ে পড়েছিলাম, পারলাম না। বাচ্চাগুলোকে রেখে মেয়েটা চলে গেল। চোখের সামনে মেয়েটাকে শয়তানটার হাতে। মুমতাজ সিরাজের সাথে তার শ্বশুর বাড়িতে চলে আসে। মুমতাজ এবং তার বাবা মায়ের কিচ্ছু করার থাকে না, আর বাড়িতে ফিরে আসার পর শুরু হয় আবার অত্যাচার, একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু সেদিন স্যার, আমি সিরাজের খালার মেয়ে, ইকবালপুরের একটা নার্সিংহোমে কাজ করি। সেদিন আমার নাইট ডিউটি ছিল, আমি বাড়িতেই ছিলাম, সেলাইয়ের কাজ করছিলাম। তো হয় তোমার পায়ে পড়ি। ওদের ঘরে সকাল থেকেই ঝগড়াঝাটির আওয়াজ পাচ্ছিলাম। এটা তো হরদমই হতো, তাই খুব একটা বেশি গুরুত্ব দিইনি। তুমি ওদের সাথে যেও না, ওরা ভালো লোক না, সেটা তুমিও খুব ভালো করে জানো। দেখ, ঠিক করে কথা বল, কে ভালো আর কে মন্দ সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আমি তোমাকে শিখতে বলছি না, শুধু সাবধান করছি। চাপ সালে। তুই কে বে আমাকে সাবধান করার? আমি যা ইচ্ছা তাই করব, যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। না না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি কোথাও যাবে না, তুমি আবার বিপদে পড়বে। তুই আটকাবি আমাকে? হ্যাঁ, আমি আটকাবো, দরকার পড়লে আমি আটকাবো। আটকা, আটকা না, আটকা। সোনুর ঘরের দরজার উল্টো দিকে বানু খাতুন থাকতো এবং তাদের দুজনের দরজা মুখোমুখি। বানু খাতুন একটা ইকবালপুরে একটা নার্সিংহোমে চাকরি করতো। সে নাইট ডিউটি করে 9টার সময় বাড়িতে ফেরে। বাড়িতে ফেরবার পরে সে এক্সট্রা টাইমে সেলাইয়ের কাজ করতো। ঘরে সেদিন ইলেকট্রিক লাইট না থাকার জন্য ঘরের বাইরে এসে ও দরজার কাছে এসে সেলাইয়ের কাজগুলো করছিল। ইন দি মিন টাইমে শবনম এবং শানু ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটির আওয়াজ পায়। তুমি ওদের সাথে যেও না, ওরা ভালো লোক না, সেটা তুমিও খুব ভালো করে জানো। দেখ, ঠিক করে কথা বল, কে ভালো আর কে মন্দ সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আমি তোমাকে শিখতে বলছি না, শুধু সাবধান করছি। চাপ সালে। তুই কে বে আমাকে সাবধান করার? আমি যা ইচ্ছা তাই করব, যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো। না না, আমি তোমাকে যেতে দেবো না, তুমি কোথাও যাবে না, তুমি আবার বিপদে পড়বে। তুই আটকাবি আমাকে? হ্যাঁ, আমি আটকাবো, দরকার পড়লে আমি আটকাবো। আটকা, আটকা না, আটকা। তখন কটা বাজে? 10টা কি 11টা? আমি বাড়ির দরজাতেই বসে কাজ করছিলাম। তখনও ওদের ঘরের ভেতর থেকে ঝগড়া ঝামেলার আওয়াজ আসছিল। কি দিয়েছো তুমি আমায় সিরাজ? এই তুমি না আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আকাশে থাকার, আর এখন
আসলে ভুলটা আমারই ছিল, সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। চুপ! আর একটা কথা বলবি তো এক কোপায় কলা নামি। হ্যাঁ দাও, ওটাই তো তুমি করতে পারো। জীবনটা তো আমার অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, যেদিন আমি তোমায় বিয়ে করেছিলাম। এই দেহটাকে রেখেই বা কি লাভ? কি বললি? তোর জীবনটা আমি শেষ করেছি? হ্যাঁ, তুমি শেষ করেছো আমার জীবন, তুমি। আর আমির বাচ্চা আজকে তোকে শেষই করে দেবো। দাও দাও, শেষ করে দাও, দাও। কি হলো? চুপ করবি? না, চুপ করবো না, সবাইকে জানাবো তোমার আম্মি আসুক আজ। আমি খানিকক্ষণের জন্য ভেতরে গিয়েছিলাম, ফিরে আসতে দেখি সিরাজ দরজা খুলে বেরোয়। কি জানি আমাকে দেখে কেমন থতমত খেয়ে যায়। আমি কিছু বলতে যাওয়ার আগেই আবার ঘরের ভেতরে ঢুকে যায়, দরজাও বন্ধ করে দেয়। আমি বুঝতে পারি না আসলে আমি এত কিছু ভাবিনি, কিন্তু তার কিছুক্ষণ পরে সে আবার বেরিয়ে আসে অন্য জামা পরে। আমার দিকে তাকায় কিন্তু কিছু বলে না। আমি এমনিতেই ওর সাথে সেরকম কথা বলতাম না, তাই আমি কিছু জিজ্ঞাসাও করিনি। ওই 11:15 11:30 নাগাদ ও ঘরের ভেতরে ব্যাগের থেকে টাকা আনতে যায় কিছু জিনিসপত্র কেনার জন্য। ঘর থেকে ফিরে এসে যখন দরজার কাছে আসে তখন দেখে যে সোনু ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। বানুকে ডেকে সে আবার ঘরের মধ্যে চলে গিয়ে সে নিজের গেঞ্জিটাকে পাল্টে একটা লাল গেঞ্জি পরে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে হ্যাজবলটা লাগিয়ে দিয়ে সে তাড়াহুড়ো করে ঘরের থেকে বেরিয়ে যায়। আমি ভেবেছিলাম যে ওদের ঘরে গিয়ে একবার দেখি, তারপরে ভাবলাম যে পরের ঝামেলায় মাথা ঘামিয়ে লাভ কি, এ তো ওদের রোজকার ব্যাপার, তাই নিজের কাজ করতে থাকি। কিন্তু বিশ্বাস করুন আমি একটুও কিছু বুঝতে পারিনি। কিন্তু প্রতিদিনকার ঘটনা ভেবে ও সম্পূর্ণ ইগনোর করে এই ব্যাপারটা। তার বেশ কিছুক্ষণ পরেই আমার আপার ফোন আসে। হ্যালো, বলো আপা, কি খবর? এই তো অনেকক্ষণ হয়েছে ফিরেছি, ভালো আছি। তোমরা কেমন আছো? না না, এই সপ্তাহটা নাইট ডিউটি চলছিল। হ্যাঁ হ্যাঁ, নাইট ডিউটি ছিল তাই। আচ্ছা, তাই সকালে করেছিলে? ও তাহলে সাইলেন্টে ছিল হয়তো। না, ডিউটির সময় না সাইলেন্টেই রাখি। হ্যাঁ হ্যাঁ, সব ভালো। আপু সামনে হবে হয়তো, দেব। আচ্ছা আচ্ছা, হ্যালো, দূর বাবা। বানু লক্ষ্য করে যে ঘরের মধ্যে থেকে একটা রক্ত বেরিয়ে আসছে, দরজার দিক থেকে চৌকাঠ বেরিয়ে এসে বেরিয়ে আসছে। তখন ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, হ্যাজবলটা খুলে দেখে ঘরের মধ্যে প্রচণ্ড রক্ত এবং সেখানে গলা কাটা অবস্থায় শবনম ওখানে পড়ে রয়েছে। এরপরে ও চিৎকার চেঁচামেচি করে সবাইকে খবর দেয়, হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তখন শবনমকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এর মধ্যে ও জানতে পারে যে সোনু ওখান থেকে বেরিয়ে শাহাপুর ফাঁড়ি, যেটা বেহালা থানার আন্ডারে, সেখানে গিয়ে সারেন্ডার করেছে এবং সারেন্ডার করে সেখানে ও স্টেটমেন্ট করেছিল যে আমি শবনমকে নিজের হাতে হাসুয়া দিয়ে গলা কেটে খুন করেছি। শাহপুর থানায় সিরাজ নিজেই স্বীকার করে তার অপরাধ। কিভাবে করে তাও বলে সে। পুলিশ গ্রেপ্তার করে তাকে। এক সরল নিষ্পাপ প্রেমের স্বপ্ন দেখেছিল মিঠু ওরফে মুমতাজ। তার এই প্রেমের কাছে তার বাড়ির লোক, সমাজ, জাতি, ধর্ম কোনো কিছুই গুরুত্ব পায়নি, কোনো কিছুকেই পরোয়া করেনি সে। এক চরম বিশ্বাসে সিরাজের হাত ধরে বেরিয়ে এসেছিল। কিন্তু না, মুমতাজের প্রেম পরিণতি পায় না। সিরাজের লোভের ধারালো অস্ত্র রক্তাক্ত করে তাকে।
মোটিভটা ছিল টাকা পয়সার মানে অনটন আর সংসারের অভাব, যেহেতু নিজে কাজ করতো না আর কাজ করবার কোনো ইচ্ছেও ছিল না। প্রচণ্ড ঝগড়াঝাটি ছিল, ঝগড়াঝাটি হওয়ার পরে রাগের মাথায় বডরাগি ছিল এবং এবং ওর আর একটা আর্মস অ্যাক্টের মামলাও পেন্ডিং আছে, যার জন্য ওর এটা ফার্স্ট ক্রাইম নয়, ওর এটা ফার্স্ট ক্রাইম নয়। সেই কেসও অ্যারেস্ট হয়েছিল এবং বেল আউট হয়েছিল। বেল আউট পর পরে ও অ্যাবসকন করে গেছিল। এই মামলাটা বর্তমানে 18th এডিজেটে পেন্ডিং রয়েছে, সমস্ত সাক্ষী কমপ্লিট হয়ে গেছে। এক্সামিন অব অ্যাকিউজ 313টা পেন্ডিং আছে এবং আর্গুমেন্ট আছে। বর্তমানে 18th এডিজের কোর্টটা ভেকেন্ট, যার জন্য মামলাটা ওখানে পেন্ডিং রয়েছে। আরো একবার লোভের বলি হয় নিষ্পাপ এক প্রাণ, যে কিনা শুধুমাত্র স্বপ্ন দেখেছিল ভালোভাবে বাঁচার। মুমতাজের রক্তাক্ত প্রেম আরো একবার চিনিয়ে দেয় সমাজের ভালো মানুষের মুখোশ পড়া জানোয়ারদের। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।